নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। অযোধ্যার বাবরি মসজিদের অনুকরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মসজিদ তৈরি করতে চান বিধায়ক হুমায়ুন কবির। এর জন্য শনিবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত এই নেতা। 1992 সালের 6 ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ, যাকে কেন্দ্র করে দেশ জুড়ে আলোড়ন দেখা দেয়। সে কথা মাথায় রেখেই এই দিনকেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বা শিলান্যাসের দিন হিসেবে বেছে নিয়েছিলেন হুমায়ুন কবির। দলের ভ্রুকুটি উপেক্ষা করেই অবশ্য বাবরি মসজিদের শিলান্যাসের সিদ্ধান্ত নিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক, এবং তার এই কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। এদিন দুপুর 12টায় বাবরি মসজিদের শিলান্যাস কর্মসূচির আগে শুক্রবার থেকেই বাড়ানো হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফ মোতায়েন করা হয়েছিল। অন্যদিকে সকাল থেকেই অনুষ্ঠান মঞ্চে মানুষ জড়ো হতে থাকে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস করতে সৌদি আরব থেকে এসেছেন ইসলাম ধর্মগুরু হযরত মাওলানা মুফতি সুফিয়ান। মদিনা থেকে এসেছেন আরেকজন ধর্মগুরু শেখ আব্দুল্লাহ। এর পাশাপাশি ভিত্তিপ্রস্তর উপলক্ষে সাধারণ মানুষকে যে যার সাধ্যমতো, কেউ 2টো, কেউ 4টে, কাউকে 6টা ইট নিয়ে সভাস্থলে আসতে দেখা যায়। ভিত্তিপ্রস্তর স্থাপনের দান এবং ইমারতি খয়রাত হিসেবে এই ইট এনেছেন তারা। শিলান্যাসের সময় কিছুটা চ্যালেঞ্জের সুরে হুমায়ুন কবির বলেছেন, বাবরি মসজিদ তৈরি হবেই, কোনো শক্তি আটকাতে পারবে না। আটকাতে এলে জীবনের বিনিময়ে হলেও মোকাবিলা করব। সরকারি আবাস যোজনায় অব্যবহৃত টাকা ফেরতে উদ্যোগী হলো রায়গঞ্জ পৌরসভা। রায়গঞ্জ পৌর এলাকার প্রায় 247 জন উপভোক্তাকে চিহ্নিত করেছে রায়গঞ্জ পৌরসভা, যাদের বিরুদ্ধে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে এফআইআর দায়ের করা হবে। এই উপভোক্তারা বিগত 2015 থেকে 2023 সালের মধ্যে আবাস যোজনায় টাকা পেলেও সেই টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করেননি। শনিবার রায়গঞ্জের পৌর প্রশাসক একথা জানিয়েছেন। এই সকল উপভোক্তাদের একাধিক নোটিশ পাঠিয়েছে রায়গঞ্জ পৌরসভা। যদিও বিষয়টি নিয়ে উপভোক্তারা জানিয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে সামান্য টাকা ঢুকলেও সেই অনুপাতে বাজার দর বেড়েছে অনেক। আবার কোনো ক্ষেত্রে যে পরিমাণ টাকা ঢুকেছে তা দিয়ে বাড়ি করার উপযুক্ত নয়। কেউ কেউ আবার পারিবারিক সমস্যার কারণে বাড়ি তৈরির কাজে হাত দিতে পারেননি। এখন বছর শেষের মধ্যে সেই সকল উপভোক্তারা কিভাবে টাকা ফেরত দেবেন, সেটাই দেখার বিষয়। অবৈধ সম্পর্কের অভিযোগে এক ব্যক্তিকে গণপ্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। মিঠুন দাম নামে 12 দুয়ারির ওই ব্যক্তি রায়গঞ্জের নোয়াপাড়া এলাকায় বাঞ্ছা সরকার নামে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরেই আসা যাওয়া করত বলে অভিযোগ ওঠে। শুক্রবার রাতে মিঠুন দাম বাঞ্ছা সরকারের বাড়িতে এলে গ্রামের লোকজন তাকে আটক করে। বাঞ্ছা সরকারের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে মারধর করা হয় ওই ব্যক্তিকে। পরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় ওই ব্যক্তিকে, সঙ্গে নিয়ে যায় বাঞ্ছা সরকারের স্ত্রীকেও। এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাঞ্ছা সরকার ওই ব্যক্তির শাস্তির দাবি জানালেও নিজেকে নির্দোষ বলে দাবি করেন মিঠুন দাম। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে 2025 শিক্ষাবর্ষের শেষে বাংলা এবং ইংরেজি ভাষায় ছাত্রছাত্রীরা কতটা দক্ষতা অর্জন করেছে এবং উপস্থাপন করতে পারছে তার মূল্যায়নের লক্ষ্যে রিডিং ফেস্টিভ্যালের আয়োজন করা হলো।
এবছরের রিডিং ফেস্টিভ্যালে বাংলা এবং ইংরেজি বিষয়ের 4টি ডিবেট বা বিতর্ক প্রতিযোগিতা যেমন হয়েছে, তেমনি তাদের পাঠ্য বই থেকে 2টি নাটক উপস্থাপন করে ছাত্রছাত্রীরা। আগামী দিনে ভারতীয় ভাষা উৎসবে অন্যান্য রাজ্যের নানান ভাষা ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করা হবে, যাতে ভারতের সমস্ত রাজ্যের ভাষাগুলোকে শেখার পাশাপাশি নিজের মাতৃভাষার সঙ্গে অন্যান্য রাজ্যের ভাষার সমন্বয় ঘটাতে পারে ছাত্রছাত্রীরা। এমনটাই মত প্রকাশ করলেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। পথকুকুরদের টিকাকরণ এবং নির্বীজকরণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো রায়গঞ্জ পৌরসভায়। শনিবার রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের উপস্থিতিতে পশুপ্রেমী সংগঠনগুলির সাথে এই আলোচনা হয়। মূলত পথ কুকুরদের নিয়ে টিকাকরণ ও নিয়মিত নির্বীজকরণ নিয়ে রায়গঞ্জ পৌরসভা আগামী দিনে কি কি পদক্ষেপ নিতে চলেছে তার রূপরেখা ঠিক হয়। এক কথায় এই বৈঠকে উপস্থিত ছিলেন পশুপ্রেমী সংগঠনগুলির পক্ষ থেকে গৌতম তান্তিয়া। এ প্রসঙ্গে গৌতম বাবু জানান, আগামী দিনে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে একটি টিকাকরণ কেন্দ্র খোলা হবে, যেখানে পথ কুকুরদের নিয়মিত টিকাকরণের বিষয়টি দেখবে পৌরসভা। সহযোগিতায় থাকবে পশুপ্রেমী সংগঠনগুলি। এসআইআর বিষয়ক ইস্যুকে সামনে রেখে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক পথমিছিল অনুষ্ঠিত হলো শনিবার। রায়গঞ্জের ঘড়ি মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহর তৃণমূল কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিভিন্ন ব্লকের সভাপতি, টাউন সভাপতি ও সংগঠনের কর্মীরা এদিনের কর্মসূচিতে যোগ দেন। মিছিল জুড়ে সংগঠনের পক্ষ থেকে এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। শ্রমিকরা বিভিন্ন স্লোগানে রাস্তা মুখরিত করেন। এই বিষয়ে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রামদেব সাহানি বলেন, এসআইআরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিরোধীরা ভুল তথ্য ছড়িয়ে শ্রমিক শ্রেণীকে আতঙ্কিত করতে চাইছে। রামদেব সাহানির দাবি, তৃণমূল কংগ্রেস শ্রমিকদের পাশে আছে এবং থাকবে। প্রায় 5 মাস পর শনিবার নিজের গ্রামে ফিরলেন বাংলাদেশে পুশব্যাক হওয়া বীরভূমের সোনালী বিবি। শনিবার দুপুর 2টো নাগাদ মালদা থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে সোজা নিয়ে আসা হয় বীরভূমের পাইকর গ্রামে। আত্মীয়দের সঙ্গে দেখা করিয়ে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রক্তশূন্যতার সমস্যায় ভুগছেন সোনালী। আপাতত এই হাসপাতালেই তার চিকিৎসা চলবে। এদিকে তার ঘরে ফেরাকে আইনি লড়াই ও মানবিকতার জয় হিসেবে দেখছে বাংলার শাসক শিবির। শুক্রবার রাতে মালদার মহদীপুর বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন সোনালী বিবি ও তার নাবালক সন্তান। তবে তার স্বামী এবং সুইটি বিবির পরিবারের সদস্যরা এখনও বাংলাদেশে রয়েছেন। 23শে জুন দিল্লিতে থাকাকালীন দিল্লি পুলিশের হাতে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি সহ 6 জন। 26শে জুন আসাম বর্ডার দিয়ে সোনালী সহ 6 জনকেই বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। সেখানে 20 আগস্ট বাংলাদেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হেফাজতে ছিলেন তারা। সোনালীদের ভারতে ফিরিয়ে আনতে কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়। শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয় সোনালী বিবি ও তার নাবালক সন্তানকে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি উত্তর দিনাজপুর জেলার 16তম জেলা সম্মেলন শনিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো। শনিবার সকাল থেকে এই সম্মেলনের সূচনা হয় রায়গঞ্জের রূপাহারে এবং দিনভর বিভিন্ন অধিবেশন ও আলোচনা চলে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কাজকর্ম, মহিলা অধিকার রক্ষা, সামাজিক ন্যায়, মূল্য বৃদ্ধি, কর্মসংস্থান ও নারীদের ওপর নির্যাতনের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। জেলার বিভিন্ন অংশ থেকে আগত মহিলা নেতৃত্ব ও প্রতিনিধিরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। সম্মেলনের শেষে সংগঠনের নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে পুনরায় সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলপনা বর্মন। পাশাপাশি জেলার নতুন সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন স্বপ্না সমাজদার। নেতৃত্ব নির্বাচনের পর বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলা এবং নারী অধিকার রক্ষার আন্দোলনকে তীব্র করার অঙ্গীকার করেন।
তারা বলেন আগামী দিনে সংগঠনের মাধ্যমে সাধারণ মহিলাদের দাবি ও সমস্যা আরও জোরালোভাবে প্রশাসনের সামনে তুলে ধরা হবে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।